ভাবুন তো, এমন একজন মানুষকে যার শরীরকে কোনো সাধারণ রোগ সহজে কাবু করতে পারে না, যার অনুভূতিগুলো আর 10 জন মানুষের মতো স্বাভাবিক নয়। আর হত্যার ক্ষেত্রে তার দক্ষতা এতটাই নিখুঁত যে কয়েক মুহূর্তের মধ্যে একজন মানুষকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারে। সে যদি একবার কাউকে শিকার হিসেবে বেছে নেয়, তাহলে পালিয়ে বাঁচার সুযোগ প্রায় নেই বললেই চলে। কারণ এই মানুষটি কোনো স্বাভাবিক উপায়ে পৃথিবীতে আসেনি। তার শরীরের প্রতিটা বৈশিষ্ট্য পরিকল্পিতভাবে তৈরি হয়েছে একটি পরীক্ষাগারের ভিতরে বিশেষ ডিএনএ প্রযুক্তির মাধ্যমে। কিন্তু এত নিখুঁত একজন ঘাতকের জীবনেও এমন একটা দিন আসে যখন তার সামনে দাঁড়ায় এমন এক প্রতিপক্ষ যাকে সামলানো তার জন্য সহজ নয়। সেখান থেকে শুরু হয় একের পর এক বিপজ্জনক ঘটনা। আজকের গল্পে জানবো সেই রহস্যময় ঘাতক হিটম্যান 47-এর পুরো কাহিনী। তো চলুন শুরু করা যাক। গল্পের শুরু হয় 1967 সালের আগস্ট মাসে। সেই সময় পিটার অ্যারন লেডবেনকো নামে এক মেধাবী বিজ্ঞানী মানুষের জেনেটিক কোড নিয়ে গবেষণা করছিল। তার উদ্দেশ্য ছিল এমন কিছু সৈনিক তৈরি করা যাদের শারীরিক ও মানসিক ক্ষমতা হবে সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। এই বিশেষ পরীক্ষার বিষয়গুলোকে বলা হতো এজেন্ট। পিটার গবেষণায় সফল হলেও নিজের তৈরি এইসব অনুভূতিহীন মানুষকে দেখে ধীরে ধীরে তার মধ্যে অপরাধবোধ তৈরি হয়। শেষ পর্যন্ত সে ল্যাবের গুরুত্বপূর্ণ সব তথ্য ধ্বংস করে হঠাৎ উধাও হয়ে যায়। ফলে সরকারও এজেন্ট তৈরির পুরো প্রকল্প বন্ধ করে দিতে বাধ্য হয়। আর যারা তখনও বেঁচে ছিল তারা লোকচক্ষুর আড়ালে হারিয়ে যায়। বহু বছর পর সিন্ডিকেট ইন্টারন্যাশনাল নামের একটি প্রভাবশালী প্রতিষ্ঠান সে পুরনো প্রজেক্ট আবারও চালু করার সিদ্ধান্ত নেয়। পিটারকে খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয় ডক্টর আলবার্ট ডেল রিগোকে। দীর্ঘ 6 বছর অনুসন্ধানের পর একটি পুরনো ছবি থেকে অবশেষে সে গুরুত্বপূর্ণ সূত্র পেয়ে যায়। তার ধারণা হয় কাটিয়া নামের এক তরুণীর মাধ্যমেই পিটারের কাছে পৌঁছানো সম্ভব। কিন্তু এই তথ্য পাওয়ার পরই তাদের গোপন ঘাঁটিতে হামলা শুরু হয়। কেউ একজন তাদের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ভেতরে ডাটাবেজে ঢুকে পড়েছে। পরিস্থিতি বুঝতে পেরে ডেলরিগোর নিরাপত্তাকারীরা তাকে দ্রুত একটি সাজোয়া গাড়িতে তুলে নিরাপদ স্থানে নিয়ে যেতে থাকে। তারা ভাবছিল গাড়িতে করে বেরিয়ে গেলে হয়তো বিপদ কেটে যাবে, কিন্তু তারা জানতো না গাড়ির সঙ্গে আগে থেকেই একটি ট্র্যাকিং ডিভাইস লাগানো হয়েছে। ফলে অদৃশ্য কোনো শিকারীর মতো একজন ঘাতক তাদের গতিবিধি অনুসরণ করছিল। তখনই হঠাৎ রাতের নীরবতা ভেঙে যায় প্রচণ্ড বিস্ফোরণ শব্দে। দূর থেকে ছোড়া একটি নিখোঁজ স্নাইপার শটে গাড়ির চালক ঘটনাস্থলেই মারা যায়। এরপর ডেলরিগোর লোকজন দ্রুত রাস্তা বদলে তাকে একটি ভূগর্ভস্থ নিরাপত্তা কেন্দ্রে নিয়ে যায়। তাদের বিশ্বাস ছিল এই সুরক্ষিত জায়গায় ঢোকার পর অত্যন্ত ডেলরিগো নিরাপদ আছে, কিন্তু তার বাস্তবতা ছিল সম্পূর্ণ উল্টো। ভয়ে কাঁপতে কাঁপতে ডেলরিগো কন্ট্রোল রুমে ঢুকে সিসিটিভি দেখতে গিয়ে যা দেখলো তাতে তার বুকের ভেতরটা কেঁপে ওঠে। একে একে সব নিরাপত্তারক্ষী মেঝেতে নিতর হয়ে পড়ে আছে, আর কন্ট্রোল রুমের ঠিক সামনে একদম শান্তভাবে বসে আছে একজন মানুষ, এজেন্ট 47। পরনে কালো স্যুট, গলায় লাল টাই আর মাথার পেছনে স্পষ্ট বারকোড। তাকে দেখে ডেলরিগো বুঝে যায় এতক্ষণ যে আতঙ্ক থেকে পালিয়ে বেড়াচ্ছিল সেটা আসলে তার সামনেই দাঁড়িয়ে আছে। নিজেকে বাঁচাতে ডেলরিগো সে চেষ্টা করে। সে একটি ছুরি বের করে হুমকি দেয় তার স্পন্দন বন্ধ হলেই নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় হয়ে যাবে। কিন্তু এজেন্ট 47 বিন্দুমাত্র বিচলিত হয় না, বরং সে জানিয়ে দেয় ডেলরিগো তার বসের দেওয়া এজেন্ট প্রজেক্ট পুনরায় চালুর মিশনে ব্যর্থ হতে চলেছে। ডেলরিগো তখন দাবি করে তারা ইতিমধ্যেই লেডবেনকোকে খুঁজে পেয়েছে এবং সে নতুন প্রজন্মের এজেন্ট তৈরির কাজ করছে। কিন্তু 47 বুঝতে পারে লোকটি সত্যি বলছে না, তাই সে সরাসরি জানতে চায় কাটিয়া কোথায় আছে, কারণ কাটিয়ার কাছে লুকিয়ে আছে সেই নিখোঁজ বিজ্ঞানীর সন্ধান পাওয়ার আসল সূত্র। প্রথমে ডেলরিগো কিছুতেই তথ্য দিতে চায় না, কিন্তু 47-এর চাপের মুখে শেষ পর্যন্ত সে ভেঙে পড়ে। ফাইল নম্বর 517 অ্যাক্সেস কোড দেওয়ার পরে সে জানায় কাটিয়া বর্তমানে জার্মানির বার্লিনে রয়েছে। প্রয়োজনীয় তথ্য পেয়ে এজেন্ট 47 আর এক মুহূর্ত সেখানে থাকে না। কন্ট্রোল রুমে বিস্ফোরণ ঘটিয়ে ডেলরিগোকে সেখানে শেষ করে দেয় এবং সাইরেন বেজে ওঠার আগেই অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে যায়। এবার তার নতুন লক্ষ্য বার্লিনে গিয়ে কাটিয়াকে খুঁজে বের করা। অন্যদিকে বার্লিনের একটি বিশাল লাইব্রেরিতে তখন নিজের মতো করে অতীতের রহস্য খুঁজছিল কাটিয়া। বছরের পর বছর ধরে সে পুরনো রেকর্ড আর ডাটাবেস ঘেটে একজন নির্দিষ্ট মানুষকে খুঁজে বেড়াচ্ছে। অথচ মজার ব্যাপার হলো সে মানুষটির নাম কিংবা পরিচয় কোনোটাই সে জানে না। তার শুধু মনে হয় অজানা কোনো বিপদ সবসময় তাকে অনুসরণ করছে। আর তার মস্তিষ্কের কাজ করার ক্ষমতাও ছিল অস্বাভাবিক দ্রুত। আশেপাশের ক্ষীণ শব্দ থেকে শুরু করে মানুষের সামান্য নড়াচড়া
সবকিছু সে সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি দ্রুত বুঝতে পারত। কিন্তু কাটিয়া নিজেও তখন জানতো না, যাকে খুঁজতে সে এত বছর ধরে ছুটছে, সেই মানুষটি এবার তাকে খুঁজতে বর্নিলে এসে পৌঁছেছে। কাটিয়ার এই অস্বাভাবিক ক্ষমতার কারণে কোনো বিপদ আসার আগেই সে অনেক সময় আগে সেটার আভাস পেয়ে যেত। এমন এক সময়ে সাবওয়ে স্টেশনের ট্রেনের অপেক্ষায় ছিল সে। তখন জন স্মিথ নামে একজন লোক এসে নিজেকে সিন্ডিকেট ইন্টারন্যাশনাল এজেন্ট বলে পরিচয় দেয়। সে জানায় একজন ভয়ঙ্কর ঘাতক কাটিয়াকে হত্যা করতে এসেছে এবং তাকে নিরাপদে সরিয়ে নেওয়া তারই কাজ। কিন্তু কাটিয়ার কাছে পুরো ব্যাপারটাই সন্দেহজনক মনে হয়। সে বুঝতে পারছিল না জন সত্যি তাকে বাঁচাতে এসেছে নাকি নতুন কোনো বিপদের অংশ। ঠিক তখন স্টেশনের ভিতর দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে এজেন্ট 47। তার চোখে কোনো আবেগ নেই, মুহূর্তের মধ্যে অস্ত্র বের করে। সে কাটিয়াকে লক্ষ্য করে। জন আর দেরি না করে কাটিয়াকে নিয়ে দৌড় দেয়। চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়লে 47 ঠান্ডা মাথায় তাদের পিছু নিতে থাকে। স্টেশন থেকে বেরিয়ে তারা একটি গাড়িতে উঠে পালানোর চেষ্টা করে, কিন্তু 47 দূর থেকেই নিখুঁত গলিতে গাড়ি চালককে আঘাত করে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা রাস্তার পাশে ধাক্কা খায়। উপায় না থেকে জন কাটিয়াকে নিয়ে আমেরিকান দূতাবাসের সামনে পৌঁছে যায় এবং ইচ্ছা করে গোলমাল সৃষ্টি করে। তার পরিকল্পনা ছিল পুলিশ যেন তাদের আটক করে এবং দূতাবাসের ভেতরে নিয়ে যায়, কারণ সে জানতো সেখানে ঢুকে 47-এর জন্য সরাসরি আক্রমণ করা সহজ হবে না। এরপর কাটিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। আতঙ্কে থাকা কাটিয়া আবারও তার অস্বাভাবিক ক্ষমতার মাধ্যমে বুঝতে পারে 47 যে কোনোভাবেই এই ভবনের ভেতরে ঢুকে পড়েছে। আসলে 47 ইচ্ছা করেই একটি ব্যাগের মধ্যে অস্ত্র নিয়ে নিরাপত্তা স্ক্যানারের কাছে ধরা দিয়েছিল। তাকে আটক করে জিজ্ঞাসাবাদের কক্ষে বসানো হয়। অফিসার সান্ডাস মনে করেছিল অবশেষে ভয়ঙ্কর ঘাতক তাদের হাতে ধরা পড়েছে, কিন্তু 47 একটুও বিচলিত নয়। সে শান্তভাবে সান্টাসকে জানায় সে পুলিশের হাতে বন্দী হয়নি, বরং পুলিশই তার সঙ্গে একই ঘরে আটকা পড়েছে। এর পর মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। 47 নিজের কৌশলে অস্ত্রটি ব্যবহার করে রুমের নিরাপত্তা রক্ষীদের কাবু করে সেখান থেকে বেরিয়ে আসে। একই সময় দূতাবাস জুড়ে অ্যালার্ম বেজে ওঠে। সুযোগ বুঝে জন কাটিয়াকে নিয়ে বেরিয়ে এসে একটি পুলিশের গাড়ি দখল করে এবং দ্রুত হাইওয়ের দিকে ছুটতে থাকে। কিন্তু তারা জানতো না তাদের পালানোর পথ এজেন্ট 47 আগেই হিসাব করে রেখেছে। এরপর এজেন্ট একটি উঁচু বিল্ডিংয়ের ছাদে উঠে স্নাইপার নিয়ে পজিশন নেয়, স্কোপে টার্গেট লক করে এবং চলন্ত গাড়িতে থাকা কাটিয়ার হাত লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি সরাসরি কাটিয়ার হাতে লাগলেও জন দ্রুত গাড়ির গতি বাড়িয়ে কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা একটি গোপন সেফ হাউসে আশ্রয় নেয়। সেখানে জন কাটিয়ার হাত থেকে গুলিটা বের করে দেয়। তারপর তাকে জানায় এতদিন ধরে সে যে মানুষটাকে খুঁজছিল সেই নিখোঁজ বিজ্ঞানী পিটার লেডবেনগো আসলে তার নিজের বাবা। পিটার তার মেয়ের ডিএনএতে এমন কিছু বিশেষ ক্ষমতা দিয়েছিল যার কারণে কাটিয়া বিপদ আসার আগেই সেটা বুঝতে পারে এবং শত্রুদের হাত থেকেও নিজেকে বাঁচাতে পারে। কিন্তু বাবার এই সত্য জানার পর কাটিয়া ভেঙে পড়ে। তার মনে হয় বাবা তাকে একা ফেলে পালিয়ে গেছে। তবে কাটিয়া তার বুদ্ধি কাজে লাগিয়ে বাবার পুরনো তত্ত্ব বিশ্লেষণ করতে শুরু করে। তার অসাধারণ ক্ষমতা ব্যবহার করে সে বুঝতে পারে পিটার বর্তমানে সিঙ্গাপুরে লুকিয়ে আছে। কিন্তু ঠিক তখনই তাদের সামনে হাজির হয় এজেন্ট 47। কোনো কথা না বাড়িয়ে সে জনকে গুলি করে শেষ করে দেয় এবং কাটিয়াকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায়। কয়েক ঘন্টার পর কাটিয়ার জ্ঞান ফিরলে সে নিজেকে একটি অন্ধকার কারখানা দেখতে পায়, আর সামনে দাঁড়িয়ে ছিল 47। সে জানায় কাটিয়াকে হত্যা করার জন্য নয়, বরং সিন্ডিকেটের হাত থেকে বাঁচাতেই সে তাকে এখানে নিয়ে এসেছে। তাদের গাড়িতে কাটিয়ার হাতে যে গুলিটা লেগেছিল সেটা সাধারণ কোনো গুলি ছিল না, ওটার মধ্যে লুকানো ছিল একটা ট্র্যাকার। সেই ট্র্যাকারের সাহায্যেই 47 তাদের অবস্থান খুঁজে পেয়েছিল। এরপর সে আরও বড় সত্য প্রকাশ করে, জন স্মিথ কোনো রক্ষাকর্তা ছিল না, তাকে আসলে কাটিয়ার কাছ থেকে তার বাবার অবস্থান বের করার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু এখানেই শেষ নয়। 47 জানায় কাটিয়া কোনো সাধারণ মেয়ে নয়, তার আসল পরিচয় এজেন্ট 90, অর্থাৎ সে নিজেও একজন উন্নত মানের সুপার এজেন্ট যার ক্ষমতা অনেক দিক থেকেই 47-এর চেয়েও বেশি। এরপর 47 কাটিয়ার হাত পা বেঁধে একটি বিশাল টারবাইনাল চালু করে দেয়। প্রচণ্ড বাতাসের মধ্যে কাটিয়ার মস্তিষ্ক যেন পুরো ক্ষমতায় কাজ করতে শুরু করে। সে নিজের বাঁধন খুলে ফেলে এবং কয়েক মুহূর্তের মধ্যেই সে বিপজ্জনক জায়গা থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই সিন্ডিকেটের একদল ভারী অস্ত্রসজ্জিত কমান্ডো কারখানাটা ঘিরে ফেলে। কিন্তু এবার কাটিয়া আর আগের মতো অসহায় নয়। তার বিশেষ সেন্স ব্যবহার করে সে শত্রুদের অবস্থান 47-কে জানাতে থাকে, আর এরপর 47 একাই কয়েক সেকেন্ডের মধ্যে পুরো কমান্ডো দলকে শেষ করে দেয়। কিন্তু তাদের এই জয়ের পরেই পরিস্থিতি আবারও বদলে যায়।
কারণ কারখানার ভেতরে হঠাৎ ফিরে আসে সেই রহস্যময় জন স্মিথ। এতগুলো গুলি লাগার পরও জন কিভাবে বেঁচে গেল? আসলে তার শরীরের নিচে থাকা বিশেষ তরল আর টাইটানিয়াম বডি তাকে গুলির আঘাত থেকে রক্ষা করেছিল। তাই সে এবার সরাসরি এজেন্ট 47-এর উপর ঝাঁপিয়ে পড়ে। তারপরে শুরু হয় দুজনের মধ্যে ভয়ঙ্কর এক হাতাহাতি লড়াই। তখনই কাটিয়া দ্রুত টারবাইনের কন্ট্রোল প্যানেলে গুলি করে দেয়। এতে প্রচণ্ড বাতাসের ধাক্কায় জনের মাথা শক্ত মেটাল পাইপে আঘাত করে এবং সে মাটিতে পড়ে যায়। সুযোগ বুঝে 47 আর কাটিয়া সেখান থেকে বেরিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেয়। সিঙ্গাপুরে পৌঁছে 47 পাইলটের পোশাক পরে কাটিয়াকে সিসিটিভি এড়িয়ে বের হওয়ার নির্দেশ দেয়। কাটিয়া সহজেই ক্যামেরা চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে আসে। রাতে তারা একটি বিলাসবহুল হোটেলে ওঠে। সেখানে কাটিয়া 47-এর অস্ত্রগুলো পরিষ্কার করে রাখে। পরদিন সকালে কয়েকজন ফ্রিল্যান্সার কিলার হোটেল রুমে হামলা চালায়। 47 তখন ঘুমিয়েছিল। তাদের হামলার কারণে সে খালি হাতেই তাদের সাথে লড়তে শুরু করে, কারণ তার পাশে কোনো অস্ত্র তখন ছিল না। তাই সে একাই তাদের সাথে লড়তে শুরু করে এবং সকলকে মাটিতে ফেলে দেয় মেরে। তবে কাটিয়ার এই বেপরোয়া আচরণে সে বেশ রেগে যায়। এরপর একটি ছুরি তার হাতে দিয়ে তাকে আত্মরক্ষার জন্য আরও প্রস্তুত করে। এরপর দুজন ডক্টর পিটারের খোঁজে একটি বোটানিক্যাল গার্ডেনে পৌঁছে যায়। অবশেষে কাটিয়া সেখানে তার বাবাকে খুঁজে পায়, কিন্তু পিটারের অবস্থা তখনও খুবই খারাপ। সে স্টেজ 3 লং ক্যান্সারে আক্রান্ত এবং শ্বাস নিতেও ভীষণ কষ্ট হচ্ছিল। তখন পিটার জানায় সে ইচ্ছা করে মেয়ের ডিএনএতে বিশেষ সেন্সরি ক্ষমতা দিয়েছিল। তার উদ্দেশ্য ছিল কাটিয়াকে স্বাধীন রাখা, কোনো অনুভূতিহীন হত্যাযন্ত্র বানানো নয়। তাই এত কিছুর পরও কাটিয়ার মনে বাবার জন্য ভালোবাসা থেকেই যায়। কিন্তু এই আবেগের মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয় না। বাগানের মালি সেজে থাকা সিন্ডিকেটের 2 ঘাতক তাদের দিকে এগিয়ে আসে। 47 সঙ্গে সঙ্গে বিপদ টের পেয়ে দুজনকে গুলি করে শেষ করে দেয়। পিটার তখন ভয় পেয়ে যায়। সেভাবে 47 হয়তো তাকে হত্যা করতে এখানে এসেছে, কিন্তু কাটিয়া শান্তভাবে তাকে বুঝিয়ে দেয় 47 তাদের শত্রু নয়, বরং বাঁচাতেই এসেছে এখানে। বাগানের ঘটনা থেকে তারা বুঝতে পারে সিন্ডিকেটের চেয়ারম্যান লেক ক্লার তার পুরো বাহিনীকে তাদের পিছনে লাগিয়ে দিয়েছে। তাই তারা দ্রুত একটি গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু কিছু দূর যেতেই চারদিক থেকে সিন্ডিকেটের বাইকাররা তাদের ঘিরে ফেলে। তখন 47 এক হাতে গাড়ি সামলায় আর অন্য হাত দিয়ে জানালার বাইরে গুলি চালাতে থাকে। তার প্রতিটা শটেই এক একজন বাইকার মাটিতে লুটিয়ে পড়ে। হঠাৎই উপর থেকে একটি শক্ত কেবল এসে তাদের গাড়িকে রাস্তার মাঝখানে আটকে দেয়। মুহূর্তের মধ্যেই চারপাশে ভারী অস্ত্র নিয়ে সৈন্যরা হাজির হয়। তখন 47 গাড়ি থেকে বেরিয়ে কোনো আড়াল না নিয়েই একের পর এক নিখুঁত হেডশট করতে থাকে। তখন গোলাগুলির মাঝেই পিটারের গায়ে স্নাইপারে গুলি লাগে। সে তখন বুঝতে পারে এভাবে থাকলে সে 47 আর কাটিয়ার জন্য বোঝা হয়ে যাবে। তাই সে কাটিয়াকে নিয়ে পালিয়ে যেতে বলে 47-কে। কাটিয়া বাবাকে ছাড়তে না চাইলেও 47 তাকে জোর করে সেখান থেকে সরিয়ে নেয়। অন্যদিকে সুযোগ পেয়ে সিন্ডিকেটের লোকজন পিটারকে ধরে ফেলে এবং সিঙ্গাপুরের হেডকোয়ার্টারে নিয়ে যায়। সেখানে তাকে একটি নিরাপদ কক্ষে আটকে জন স্মিথ জিজ্ঞাসাবাদ শুরু করে। জনের মূল উদ্দেশ্য ছিল পিটারের কাছ থেকে নিখুঁত এজেন্ট তৈরি করার গোপন ফর্মুলা বের করা, কিন্তু অনেক নির্যাতনের পরও পিটার কোনো তথ্য দিতে রাজি হয় না। এক পর্যায়ে জন তাকে একটি বিপজ্জনক ইনজেকশন দেয়, তবুও পিটার ভেঙে পড়ে না, বরং সে জনকে অপমান করে বলে শরীরে টাইটানিয়াম থাকলেই কেউ সত্যিকারের এজেন্ট হয়ে যায় না। তার বুদ্ধি আর ক্ষমতা আসল এজেন্টের ধারে কাছেও নেই। এদিকে 47 ইতিমধ্যে সিন্ডিকেটের সার্ভারে ঢুকে পড়ে পুরো ইন্টারগ্রেশন রুমের দৃশ্য দেখতে পাচ্ছিল। বাবার উপর নির্যাতন থেকে কাটিয়া ভেঙে পড়ে, কিন্তু 47 তখন অন্য পরিকল্পনা সাজাচ্ছিল। সে ফায়ার ব্রিগেডে ফোন করে সিন্ডিকেটের বিল্ডিংয়ের আগুন লাগার খবর দেয়। এরপর সার্ভার হ্যাক করে বিল্ডিংয়ের স্পিকার সিস্টেম নিয়ন্ত্রণ নেয়। এরপর চেয়ারম্যান লেক ক্লার্কে একটি প্রস্তাব দেয়। সে নাকি পিটারকে তাদের হাতে তুলে দিতে প্রস্তুত। লেক ক্লার এই খবর শুনে আনন্দে আত্মহারা হয়ে যায়, কারণ সে জানতো না পিটারের মেয়েই আসল সেই বিশেষ এজেন্ট। তাই সে দ্রুত হেলিকপ্টার পাঠিয়ে দেয়। কিন্তু লেক ক্লার বুঝতে পারেনি 47 এরই মধ্যে পুরো হেলিকপ্টারটি হ্যাক করে ফেলেছে। ফলে হেলিকপ্টারটা উদ্ধার করতে নয়, বরং সরাসরি সিন্ডিকেটের হেডকোয়ার্টারে আঘাত করার জন্য ছুটে আসে। হেলিকপ্টারের বিস্ফোরণের পর পুরো বিল্ডিংয়ের বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। এই সুযোগে 47 ফায়ার ব্রিগেডের ছদ্মবেশে ভিতরে ঢুকে পড়ে। এরপর সামনে আসা একের পর এক সিন্ডিকেটের সৈন্যকে সে 2 হাতে পিস্তল চালিয়ে শেষ করতে থাকে। শেষ পর্যন্ত তার সামনে এসে দাঁড়ায় জন স্মিথ। লোহার রড হাতে নিয়ে জন 47-এর উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় দুজনের ভয়ঙ্কর এক লড়াই। চারপাশে কাঁচ আর আসবাবপত্র মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হতে থাকে। 47 গুলি করেও জনকে থামাতে পারছিল না।
তার টাইটেনিয়াম শরীরের কারণে সাধারণ অস্ত্র কোনো কাজই করছিল না। কিন্তু 47 শুধু শক্তি দিয়ে লড়ে না, তার আসল অস্ত্র তার বুদ্ধি। তাই সে কৌশলে জনের মেটাল বডির সঙ্গে একটি হাই ভোল্টেজ তার জড়িয়ে দেয়। প্রচণ্ড বৈদ্যুতিক শকে শেষ পর্যন্ত জন মাটিতে লুটিয়ে পড়ে। অন্যদিকে লেক্লার পিটারকে জিম্মি করে হেলিকপ্টারে উঠে পালানোর চেষ্টা করে, কিন্তু সে জানতো না এই পুরো পালানোর পরিকল্পনাটাও 47-এর সাজানো। পিটারের হাতে থাকা ইনহেলারটির ভিতরে আসলে লুকানো ছিল একটি শক্তিশালী বিস্ফোরক। পিটারও এটা বুঝতে পারে। সে বেঁচে থাকলে একদিন না একদিন গোপন ফর্মুলা সিন্ডিকেটের হাতে চলে যেতে পারে। তাই নিজের মেয়েকে শেষবার মনে করে সে বিস্ফোরণটি সক্রিয় করে দেয়। তখন প্রচণ্ড বিস্ফোরণে হেলিকপ্টারটি ধ্বংস হয়ে যায়, আর পিটারের সঙ্গেই শেষ হয়ে যায় সে বিপজ্জনক ফর্মুলার রহস্য। এরপর মনে হতে পারে 47-এর মিশন ছিল পিটারকে হত্যা করা, কিন্তু এখানে আসে আসল টুইস্ট। ডায়না যোগাযোগ করে লেক্লারের মৃত্যুর খবর নিশ্চিত করে জানায় 47-এর আসল টার্গেট ছিল লেক্লার, পিটার নয়। অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত 47 নিজের আসল মিশন সফলভাবে সম্পন্ন করেছিল। তবে গল্প এখানে পুরোপুরি শেষ হয় না। একেবারে শেষ দৃশ্যে 47-এর মতো দেখতে আরেকজন ঘাতক সামনে আসে, এজেন্ট 48। আর এই রহস্যময় আগমন দিয়ে এই মুভিটা শেষ হয়ে যায়। রেখে যায় 47 এবং 48কে ঘিরে ভবিষ্যতের গল্পের এক বড় একটা ইঙ্গিত। আর এই রহস্যময় আগমন দিয়ে মুভিটা শেষ হয়, রেখে যায় 47 এবং 48কে ঘিরে ভবিষ্যতের গল্পের বড় একটা ইঙ্গিত। আর এই রহস্যময় এজেন্ট 48-এর আগমন দিয়েই মুভিটা শেষ হয়। তবে 47 আর 48-এর মধ্যে আসলে কি সম্পর্ক, সেটা এখনও রহস্যময় থেকে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের হিটম্যান 47 মুভির পুরো গল্প। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এমন আরও মুভি এক্সপ্লেনেশন পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন আরেকটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।